আমি যোগাযোগের গবেষক হিসাবে যেভাবে দেখব, প্রত্যেকটা সময়ের জন্য একটা সময় এবং প্রেক্ষিত লাগে। আমরা রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় পদ্ধতিতে যেতেও কিন্তু প্রায় ১.৫ দশক ২ দশক আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে, আলাপ আলোচনা করতে হচ্ছে। নিজেরাই ভেবে দেখি, আমরা এই কক্ষে যারা আছে সবারই অভিজ্ঞতা আছে। হঠাৎ করে দিলে হয় না, এবং আমাদের দীর্ঘ সময় কিন্তু জনগণের ভেতরে যেমন একটা নেগোসিয়েশনের দরকার পড়েছে, রাজনৈতিক দলগুলোর একটা নেগোসিয়েশনের দরকার পড়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের একটা বোঝাপড়ার দরকার পড়েছে যে আমরা কখন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা যেতে পারি। এখানে যারা আছেন তারা সবাই তার সাক্ষী। এখন পিআর আমিও মনে করি যে অনেক ভালো জিনিস আছে। পিআরের একটা ভালো জিনিস যে ছোট গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্ব সেখানে তৈরি করে। আপনি কোনোদিনই এখানে গ্রিন পার্টি তৈরি করতে পারবেন না, বা তাকে আপনি হয়তো সংসদে দেখতে পাবেন না। কখনো একটা ক্ষুদ্র গোষ্ঠীকে আপনি দেখতে পাবেন না। ওই অনেক ধরনের আপনি যুক্তি দিতে পারবেন। আবার এর বিপক্ষেও যুক্তি আছে। এখন এই আলোচনা করলে আমরা কোনোদিন আলোচনা শেষ করতে পারবো না। প্রস্তাবটা হচ্ছে যে এখন আমরা বিষয়ের সাথে প্রস্তুত কিনা। আপনি যদি খুব ছোট করে বলছেন, আমি খুব সরলভাবে বোঝাতে চাই, গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠান আছে যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। আপনি যদি এরকম একটা অনুষ্ঠান দেখেন, আমি গত রাতেই দেখছিলাম যে তিনি গার্মেন্টস শ্রমিকের সঙ্গে কথা বলছেন, সাধারণ খেটে খাওয়া, এরকম প্রায় ৩০-৩৫ জনের সঙ্গে কথা বলছেন। তাদের বক্তব্য আপনার আমার চাইতে স্পষ্ট, অনেক নির্ভীক তারা, এবং আপনার আমার মতো জড়তা রেখে তারা কথা বললেন না। তারা প্রত্যেকেই যে বক্তব্য দিচ্ছেন, আমি আমার প্রতিনিধিকে দেখতে চাই, আমি কাকে নির্বাচিত করব তাকে দেখতে চাই, তার সম্পর্কে জানতে চাই। তার মানে কি পিআর ভবিষ্যতে আলোচনা হবে? অবশ্যই আলোচনা হবে। বাংলাদেশেই হয়তো 5 বছর 10 বছর পরে পিআর নিয়ে আমাদের জন্য কোনটা বেশি কাজে হবে, আমাদের জন্য কোনটা সাহায্যপূর্ণ হবে, সেটা আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে যে জনগণ গত প্রায় 2 দশক ভোটিং প্রক্রিয়ার সঙ্গে নাই, তাকে আপনার নতুন পদ্ধতি কিভাবে বোঝাচ্ছেন? এই আলোচনা কি কেবল বিআইএসএস এর মিলনায়তনে হবে বা বড় আলোচনার মধ্যে হবে? তা তো না। আমরা কি তার কাছে যাচ্ছি? তার সঙ্গে এখন আমরা আলাপ আলোচনা করছি। এখন বড় দল, এখানে বড় দলের প্রতিনিধি আছেন, তাদের হয়তো বিশাল নেটওয়ার্ক আছেন, তারা বোঝাতে পারবেন। বাকিতে তো সময় দিতে হবে, প্রত্যেককে সময় দিতে হবে, তাদেরও নেতাকর্মীদের জন্য সময় প্রয়োজন আছে। সুতরাং এই প্রেক্ষিতটা খুব জরুরি, যে কোন প্রেক্ষিতে আলোচনা করছি, কোন সময়ের আলোচনা করছি। এখন এমন একটা প্রেক্ষিত আমরা বেছে নিচ্ছি যেটা অত্যন্ত জটিল। এই জটিল সময়ে আমি একটা আবশ্যিক শর্ত দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার আগে, এবং মামুন যেটা বললেন যে বৃহৎ শক্তিগুলো আমাকে কিভাবে দেখে, বৃহৎ শক্তি তো আমাকে এইভাবেই দেখে যে আমার সক্ষমতা কতটা তৈরি হচ্ছে। সুতরাং আমি কিন্তু একটা নড়বড় অবস্থার মধ্যে চলে যাচ্ছি। উন্নত দেশের একটা কথা বলি, যে দেশগুলোর কথা আমার আগের বক্তব্য বলেছেন, আমরা এরকম একজন প্রতিনিধিকে প্রশ্ন করেছিলাম যে দক্ষিণপন্থী দলগুলো কিভাবে আসছে। তোমাদের এখানে এরকম অস্ট্রিয়াতে, জার্মানিতে, ইটালিতে, বা আরো অনেক দেশে, নেদারল্যান্ডস, আরো অনেকগুলো দেশের নাম বলা যাবে, তারা দুটো কথা উল্লেখ করছেন। তার মধ্যে এই পদ্ধতি একটা, আরেকটা আছে সেটা অন্য আলোচনা, ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গাটা, যে তারা মনে করে যে তাদের মত প্রকাশের জায়গাটা এত বিস্তৃত যে দক্ষিণপন্থী বা এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত শক্তির যে ধরনের বক্তব্য, সেটাও একটা বলার সুযোগ তাদের পশ্চিমা দেশগুলোতে তৈরি হয়। তার সঙ্গে প্রতিনিধিত্বের ব্যাপারটা, কারণ অনেক কমপ্লেক্স প্রতিনিধিত্বের পদ্ধতি সে দেশগুলোতে আছে। সুতরাং আপনি যতভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা করেন এবং দক্ষিণপন্থীতে সরিয়ে রাখতে চান, আপনি পারবেন না, কারণ পদ্ধতি তাকে এটা এক ধরনের সুযোগ তৈরি করে দিচ্ছে। আমি নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর পথে নির্দেশ করে কথাটা বলছি না, আমাদের জন্য তো বড় একটা চ্যালেঞ্জ এটা, এবং যে কোনো বৃহৎ শক্তি দেখতে চাইবে যে এখানে কোন ধরনের শক্তির উদ্ভব ঘটে। আমি যতটা মধ্যমপন্থী এবং যতটা উদার থাকতে পারবো, ততই আমার আন্তর্জাতিক শক্তি বৃদ্ধি পাবে, স্বাভাবিক সুযোগ বৃদ্ধি পাবে। অতএব আমি মনে হয় যে, আমি একটু শেষ করে আনি, গুছিয়ে আনি, যে এটা নির্বাচনের একটা শর্ত হওয়া কোনোভাবেই উচিত না। আমাদের এই মুহূর্তে লক্ষ্য হবে যে নির্বাচনের অনুশীলনটাকে ফিরিয়ে আনা, জন অংশগ্রহণটাকে ফিরিয়ে আনা, যেটা ভেঙে গেছে। আমি প্রায়, আমাকে মামুন বলছিল যে আপনি প্রায় মিডিয়াতে একই কথা বলেন, আমি প্রতিদিন একই কথা বলি, যে 30-35 বছর যার বয়স, সে কোনোদিন ভোট দেয়নি, সে স্থানীয় সরকারি ভোট দেয়নি, সে জাতীয় নির্বাচনে ভোট দেয়নি। আমি 40 বছর পর্যন্ত ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন যার কতটা ভোট দেওয়ার কথা, তিনি যদি 18 থেকে ভোটার হন। আমার বিশ্ববিদ্যালয়ে যার বয়স 23-24 ধরে নিই, যদি সে 18তেই ভোটার হয়, তাহলে তার প্রায় 2টো ভোট পেয়ে যাওয়ার কথা, তার একাধিক স্থানীয় ভোট পেয়ে যাওয়ার কথা, অনেকগুলো পেশাজীবী নির্বাচনে তার ভোট দেওয়ার কথা। কোনোটাই সে দেয়নি, সে জানে না। আপনারা বললে বিশ্বাস করবেন না, সে জানে না নির্বাচনী কেন্দ্রের মানে ভৌত অবস্থানটা কেমন, মানে কোথায় যেতে হয়, কি এইভাবে সিল দিতে হয়, এরকম ভাবে কি দিতে হয়, সে জানে না। সে একজন রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষিত নাগরিক, কিন্তু তার এই অনুশীলনই সে যায়নি। এখন আপনি ভাবেন যে আপনার একটা বড় প্রজন্ম যে নির্বাচনী অনুশীলনের মধ্যে নাই, যে প্রধান অংশীজন, তাকে আপনি অন্তর্ভুক্ত করতে পারেননি। কিন্তু আমরা বিভিন্ন গবেষণার কথা বলছি, উন্নত ব্যবস্থার কথা বলছি, আমি আবারও বলছি, আমরা আলোচনা অবশ্যই করবে, আলোচনা চলমান থাকবে, বড় দলের উপরে আমরা চাপ সৃষ্টি করবো। যেমন একটু আগে যেটা বলেছেন যে উচ্চ কক্ষে আসলে এক ধরনের পরোক্ষ পিয়ার থাকে,
সেটাকে আমরা আরো কি পদ্ধতিগতভাবে করব, এটা নিয়ে আলোচনা হতেই পারে এবং এটা করতে হবে। আমরা কি হাউস অফ লর্ডস এর মতো যেটা নিয়ে সমালোচনা করেছে যে ওল্ড ম্যানস ডে কেয়ার সেন্টার, মানে এত বয়স্ক লোকেরা গেছেন যে এটা তাদের একটা, আমরা যেমন বাচ্চাদের ডে কেয়ারে রাখি, তো ওরকম একটা ডে কেয়ার সেন্টার চাই নাকি সত্যি কার্যকর ভারসাম্যমূলক চাই? অর্থাৎ জন অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলবো, আপনাদের মনে আছে কিনা এখানে যারা আছেন বিজ্ঞজনরা, আমরা যে এমপি কে নির্বাচন করছি তার যোগ্যতা নিয়ে দীর্ঘদিন আলোচনা করছি। এটা 90 সাল থেকে আলোচনাটা কিন্তু খুব জোরালো যে কাকে নির্বাচিত করছি। তিনি আইন প্রণেতা এবং আইন প্রণেতার যে যোগ্যতা থাকার কথা, যে দক্ষতা, আমি ওদের শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না, যে অভিজ্ঞতা থাকার কথা, সেই অভিজ্ঞতা, সংসদ ভেঙে পড়েছে, সেখানে বিতর্ক নেই, সেখানে চিন্তা নাই, সেখানে আমরা কোনো বিলের উপর আলোচনা দেখতে পাচ্ছি না, আমরা যাদের আইন প্রণেতা হিসেবে পাঠাচ্ছি তাদের কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না। এখন আপনি পিআর এনশিওর করলে কি সেটা হবে? মানে আপনার তো আরো প্রতিনিধিত্ব বাড়বে, অনেক ধরনের জটিল আলোচনা এখানে আসতে পারে। এবং তার সঙ্গে যেটা প্রয়োজন হবে স্থানীয় সরকারকে শক্তিশালী করা। আপনি যদি ভবিষ্যতে আইন প্রণেতার দায়িত্বকে আলাদা করতে পারেন এবং স্থানীয় সরকারকে আপনি শক্তিশালী করতে পারেন, সেটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি হবে। যে আইন প্রণেতাকে আরো ফ্রি করে দেন, এমপিকে আরো ফ্রি করে দেন, তিনি সংসদে আরো ভূমিকা রাখুন এবং আপনি স্থানীয় সরকারকে উন্নয়ন কাজের জন্য আরো বেশি দায়িত্বশীল করুন।